শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি সৌমিত্র শুক্র। র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কল্পনাপ্রসূত ধারণা থেকে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার সকালে 26তম বিচার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, র্যাবের কর্মকর্তা সহ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের কোনো মতামত নেওয়া হয়েছে বলে মনে হয় না। এর আগে বিচারকদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন আইনমন্ত্রী। বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স জেলা ও দায়রা জজরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, মামলা জট কমাতে সবাইকে আরও সচেষ্ট হতে হবে। বিচারকদের সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে জানান তিনি। এবং যাদের বিরুদ্ধে এই স্যাংশন দেওয়া হয়েছে তাদের পক্ষ শোনা হয়েছে বলে আমার মনে হয় না। যেই সব দোষে র্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে দোষী করা হয়েছে তা কিন্তু ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত। মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত দেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে। সকালে সচিবালয় ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দ্বিপাক্ষিক সহ নানা ইস্যুতে কাজ করছে দুই দেশ। তবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন লগ্নে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বিস্মিত এবং ব্যথিত বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, জঙ্গিবাদ দমনে অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ করছে র্যাব। মার্কিন প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত একপেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের এই সিদ্ধান্ত দেশের ভিতরে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে সন্দেহ। কোনো অভিযোগ থাকলে বাহিনী নিজে কিংবা মন্ত্রণালয় তদন্তপূর্বক ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশের সাবেক ও বর্তমান র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে দুই দেশের সম্পর্কে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা দুঃখজনক, তবে সরকারের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। আগে কখনো এমন ঘটনা ঘটেনি। বলেন, যুক্তরাষ্ট্রে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয় তেমনটি বাংলাদেশে কখনো হয় না। দেশের কিছু এনজিও এবং ব্যক্তিবিশেষের বিভ্রান্তিকর তথ্যের কারণে এই নিষেধাজ্ঞা হতে পারে বলে মনে করেন তথ্যমন্ত্রী। পূর্বে কোনো কমিউনিকেশন ছাড়া হঠাৎ করে এইভাবে ব্যান আরোপ, সেটি কতটুকু ডিপ্লোম্যাটিক নর্মস অনুযায়ী হয়েছে কিনা, সেটি ডিপ্লোম্যাটিক নর্মস এখানে লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যে চরম মানবাধিকার লঙ্ঘন হয় সেগুলো নিয়ে তো বিশ্বব্যাপী সমালোচনা রয়েছে। এদিকে বর্তমান র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, র্যাব মানবাধিকার লঙ্ঘন করে না, আইন ও সংবিধান অনুযায়ী কাজ করে। বরগুনার পাথরঘাটায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক আরও বলেন, আইন বহির্ভূত কোনো কাজ র্যাব করে না। পাথরঘাটায় জেলেদের সাথে মতবিনিময় সভায় র্যাব মহাপরিচালক বলেন, সাগরে জেলেদের নিরাপত্তা ও স্থলে সন্ত্রাস দমনে র্যাব যা বলে তা বাস্তবায়ন করে। এ সময় জলদস্যুদের আত্মসমর্পণের আহ্বান জানান তিনি। আত্মসমর্পণকৃত জলদস্যুদের সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। আমাদের স্বাধীন মিডিয়া আছে, সুশীল সমাজ আছে, সব দিক থেকেই এটা পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি বিষয় যাচাই বাছাই করা হয়। এখানে আমাদের মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগই নেই। দাবি আদায়ে এবার আন্দোলনের ধরন পরিবর্তন করার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, শুধু কথা বলে কিংবা এভাবে আন্দোলন করে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা সম্ভব নয়। ডিআরইউতে কৃষক দলের আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশের জন্য কলঙ্কজনক অধ্যায়। সরকারি স্বেচ্ছাচারিতায় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। ভয়াবহ সংকটের কবলে বাংলাদেশ। এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া পরিস্থিতি পরিবর্তন সম্ভব নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে তার সুচিকিৎসা পাওয়ার জন্য
বিদেশে তাকে পাঠানোর জন্যে শুধু কথায় হবে না, বা তো আমরা যে আন্দোলন শুরু করেছি এই আন্দোলনের গতি প্রকৃতিকে আরও কঠোর করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য পরিবারের দেয়া আবেদনের বিষয়ে সবাইকে অপেক্ষা করতে বললেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটা আবেদন আপনার কাছে এসেছিল তার পরিবারের পক্ষ থেকে, সেটি আপনি কি করেছেন? সবশেষ অবস্থা আপনারা একটু অপেক্ষা করুন, দেখবেন। ধন্যবাদ। কানাডায় ঢুকতে না পেরে এয়ারপোর্টে ঘুরে শেষ পর্যন্ত দেশেই ফিরে এলেন প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান। বিকেল 5টার দিকে দুবাই থেকে এমিরেটসে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে দুবাই হয়ে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডাক্তার মুরাদ, কিন্তু তাকে টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ব্যর্থ হয়ে আবারও দুবাইয়ে ফিরে আসেন, চেষ্টা করেন আরব আমিরাতের ভিসা পাওয়ার, কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। ফলে একরকম বাধ্য হয়েই দেশে ফিরতে হলো জামালপুর 4 আসনের এই এমপিকে। সম্প্রতি খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডাক্তার মুরাদ। তার মধ্যে ফাঁস হয় চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে অসৌজন্যমূলক কথোপকথনের একটি ফোন আলাপ। এরপরই তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে নারীদের নিয়ে কটূক্তির অভিযোগে প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহী ও সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন বগুড়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট AKM সাইফুল ইসলাম। সোশ্যাল মিডিয়ার যে অনুষ্ঠানে কটূক্তি করেন ডাক্তার মুরাদ, সেটির উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালকেও মামলায় আসামি করা হয়েছে। আদালত আবেদন গ্রহণ করে পরবর্তীতে শুনানির কথা জানিয়েছে। মামলাটা দাখিলের পরে আদালত মামলা গ্রহণ করে এটা আদেশের জন্য একটা দিন ধার্য করে। এই মামলায় দুজনকে আসামি করে মামলাটা দাখিল করা হয়েছে এবং পরবর্তী আদেশ আদালত প্রদান করবেন। একই অভিযোগে মামলা হয়েছে সিলেটে। দুপুরে দুজনকে অভিযুক্ত করে আদালতে এই আবেদন জমা দেন তানভীর আক্তার খান নামের এক আইনজীবী। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক। সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবুল কাশেম আবেদনটি গ্রহণ করে আগামী 15 ডিসেম্বর আদেশের তারিখ ধার্য করেছেন। সমগ্র নারী জাতির জন্য এটা একটা একটা দুঃখজনক ব্যাপার। সেই জন্য এই ক্ষোভ থেকেই আমার মূলত এই মামলাটা করা। মহান স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনীকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে 81তম BM-এর সমাপনী কুচকাওয়াজে সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দুর্যোগে দেশের সাধারণ মানুষ সশস্ত্র বাহিনীকে পাশে পায়। ভবিষ্যতেও দেশের যে কোনো প্রয়োজনে বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ জানান শেখ হাসিনা। তিনি জানান, ইঞ্জিনিয়ারিং সহ আধুনিক সরঞ্জাম সংযোজন করে সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলা হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী দেশের এই সম্মান ধরে রাখতে হবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই হবে একমাত্র পেশাগত লক্ষ্য। সেই সাথে সাথে এদেশের সন্তান হিসেবে এদেশের মানুষের পাশে থাকতে হবে। জনগণের সকল প্রয়োজনে তোমাদের দায়িত্ব পালন করতে হবে এবং সাধারণ মানুষের সুখ দুঃখ হাসি কান্নার সমান অংশীদার হতে হবে। আনুষ্ঠানিকভাবে 5G যুগে প্রবেশ করল বাংলাদেশ। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ভার্চুয়ালি টেলিযোগাযোগ খাতের এই পঞ্চম প্রজন্মের প্রযুক্তি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বলেন, দেশের উন্নয়নের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। অনুষ্ঠানের ভিডিও বার্তায় শিগগিরই দেশ জুড়ে 5G সেবা পৌঁছে দেওয়ার আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মার্চে 5Gর জন্য তরঙ্গ নিলামের আয়োজন করবে নিয়ন্ত্রক সংস্থা BTRC। তারপরই সাধারণ দেশের মানুষের কাছে বাণিজ্যিকভাবে 5G সেবা নিয়ে হাজির হবে মোবাইল ফোন অপারেটরগুলো। যখনই আমাদের নির্বাচনের বছর দুয়েক চলে আসে, তখনই কিন্তু সেই ষড়যন্ত্র
বেড়ে যায়। ডিজিটাল সংযুক্তির যে অবকাঠামো গড়ে তুলেছে, আগামী দিনে আপনারা তার সুফল এই দেশের জনগণ পাবে। স্মার্ট ফ্যাক্টরি, স্মার্ট সিটি বাস্তবায়ন সহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে। দেশের শিল্প বাণিজ্য যোগাযোগ প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে মানুষ জীবনযাত্রা এবং জীবনমান আরও উন্নত করতে সক্ষম হবে। বিক্ষোভে উত্তাল ইউরোপের বিভিন্ন দেশ। করোনার বিস্তার রোধে সরকারের গৃহীত বিধিনিষেধ মানতে নারাজ ইউরোপিয়ানদের একাংশ। বাধ্যতামূলক মাস্ক পরিধান, ভ্যাকসিন কার্ড প্রদর্শনের মতো ইস্যুগুলোকে বাতিলের দাবি তুলেছেন অনেকে। ক্রিসমাস এবং বর্ষবরণ মৌসুমে সংক্রমণ বাড়বে এই আতঙ্কে বহু দেশ গ্রহণ করেছে শক্ত বিধিমালা। করোনা মহামারীর অস্তিত্ব অস্বীকার করছি না, কিন্তু বিস্তার রোধে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলোই রয়েছে আপত্তি। আমরা এদেশের নাগরিক, রয়েছে জাতীয় পরিচয়পত্র, তাহলে রেস্তোরাঁ বা শপিং মলে কেনাকাটার সময় কেন দেখাতে হবে ভ্যাকসিন কার্ড? করোনা রয়েছে, কিন্তু মহামারী পরিস্থিতিতে নয়। কৌশলে জনগণকে নিয়ন্ত্রণের জন্যই সরকারের এই টিকা কার্ডের বাহানা। রেস্তোরাঁ, পানশালায় পুলিশ মোতায়েন করে আসলে বাড়ানো হয়েছে নজরদারি। এটা স্রেফ স্বৈরতন্ত্র। স্মরণকালের ভয়াবহতম টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের 6 অঙ্গরাজ্য। নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চলেছে কেন্টাকিতে। সেখানে 70 জনের বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। প্রাণহানি 100 ছাড়িয়ে যাবে এমন আশঙ্কা গভর্নরের। জারি হয়েছে জরুরি অবস্থা। টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত আরাকানসাস, ইলিনয়, মিসৌরি, মিসিসিপি ও টেনেসিও। দেশের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী টর্নেডো, ভাষায় বর্ণনা সম্ভব নয়। জীবনে কখনো এত ধ্বংসযজ্ঞ দেখিনি। এমন আবহাওয়া মার্চ, এপ্রিল, মেতে থাকার কথা। বছরের এ সময় টর্নেডো অবিশ্বাস্য। টর্নেডোর আকারও ছিল বড় একটা বিষয়। এত বড় ও শক্তিশালী ছিল যে পালানোর পথ ছিল না। শক্তিশালী ঝড় ব্যারার প্রভাবে আকস্মিক বন্যা কবলিত স্পেনের উত্তরাঞ্চল। শনিবার আঘাত হানা বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত একজন। টানা বৃষ্টিতে জলাশয় উপচে সৃষ্টি হয়েছে এই বন্যা পরিস্থিতি। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির নাভারে ও বাস্ক অঞ্চল। তলিয়ে গেছে গোটা এলাকায় ঘরবাড়ি ও রাস্তাঘাট। ফলে নৌকায় চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ঘটেছে ভূমি ও ভবন ধসের ঘটনা। গোটা এলাকায় বন্যার 2 নম্বর সতর্কতা ও জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের খবর। কোয়ারেন্টাইনের 3য় দিন রুম থেকে বের হবার সুযোগ পেয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চে রুম কোয়ারেন্টাইনের 3য় দিন শেষ করেছে টাইগাররা। এখন ঘরের বাইরে বের হবার সুযোগ পাচ্ছে মমিনুলরা। রোববার ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে হোটেলের বাগানে হাঁটাহাঁটি করেছে বাংলাদেশ দল। এছাড়াও ঘরের মধ্যে থেকে আপাতত ফিটনেস নিয়ে কাজ করছে নাজমুল শান্ত, নুরুল হাসান সোহানরা। এখন পর্যন্ত দলের সবাই সুস্থ আছেন। 7 দিন পর মাঠে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট লিগের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে বিসিবি নর্থ জোন এবং ওয়ালটন সেন্ট্রাল জোন। দিনের দ্বিতীয় ম্যাচে ইস্ট জোন লড়েছে সাউথ জোনের বিপক্ষে। সাগরিকায় টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 65.1 ওভারে দলীয় 219 রানেই গুটিয়ে যায় নর্থ জোনের ইনিংস। নর্থ জোনের পক্ষে ইমন সর্বোচ্চ 46 রান করেন এবং সেন্ট্রাল জোনের হয়ে রবিউল সর্বোচ্চ 3টি উইকেট নেন। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে বিনা উইকেটে 61 রান করে দিন শেষ করেছে সেন্ট্রাল জোন। দিনের অপর ম্যাচে বিসিবি সাউথ জোনের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংস 207 রানে গুটিয়ে যায় ইসলামী ব্যাংক ইস্ট জোন। রাজশাহীতে ইমরুল আশরাফুলের দুর্দান্ত শুরুর পরও মাহাদি এবং নাসুমের বোলিং তোপে 207-এর বেশি করতে পারেনি ইস্ট জোন। সাউথ জোনের হয়ে মাহাদি এবং নাসুম উভয়ই 5টি করে উইকেট নেন। ইস্ট জোনের হয়ে মোহাম্মদ আশরাফুল সর্বোচ্চ 61 রান করেন, যা বিসিএলের এবারের আসরের সর্বপ্রথম 50। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে সাউথ জোনের সংগ্রহ বিনা উইকেটে 3 রান। অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে এডিশনাল স্পোর্টস হিসেবে ক্রিকেটকে অন্তর্ভুক্তিকরণের প্রচেষ্টায় আছে সংস্থাটি। সামনের বছর চীনের বেইজিংয়ে অনুষ্ঠিতব্য অলিম্পিকের ক্রীড়া সূচির লিস্টের জন্য তোলা হবে ক্রিকেটের নাম। সেই লক্ষ্যে 2024 টি-20 বিশ্বকাপের আয়োজক হিসেবে উইন্ডিজের পাশাপাশি থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র। ক্রিকেটকে বৈশ্বিক খেলা হিসেবে ছড়িয়ে দিতে এই পদক্ষেপ নিয়েছে আইসিসি। এদিকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট যুক্ত হলে 128 বছরের প্রতীক্ষার অবসান করবে। ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।
গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির অবকাঠামো নির্মাণ, নীতি সহায়তা ও প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি তৈরিতে সরকার গুরুত্ব দিয়েছে। ডিজিটাল বাংলাদেশের যে লক্ষ্য ছিল তা অর্জনে সক্ষম হয়েছে সরকার। শেখ হাসিনা জানান, উদ্ভাবনী শক্তি নিয়ে তরুণরা তথ্য প্রযুক্তি খাতে কাজ করছে, যাতে লাভবান হচ্ছে দেশ। ভবিষ্যতের জন্য আমাদের যারা নতুন প্রজন্ম তাদেরকেও প্রস্তুতি নিতে হবে। আমি সত্যি কথা বলতে কি খুব আনন্দিত যে আজকে যখন আমরা পুরস্কারগুলি দিলাম, আপনারা যদি দেখেন যে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের যেমন উদ্যোগ আছে, আর আমাদের দেশের ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে অনেক কিছু তারা আজকে তৈরি করছে। পরীক্ষামূলকভাবে উত্তরা আগারগাঁও রুটে চলাচল করেছে স্বপ্নের মেট্রো রেল। রোববার সকাল 9:39 উত্তরার দিয়াবাড়ি থেকে রওনা হয়ে 11টায় আগারগাঁও পৌঁছায়। এর মধ্য দিয়ে মেট্রো রেল পুরো 11.5 কিলোমিটারের পূর্ণাঙ্গ ট্রায়াল রান করে। স্বয়ংক্রিয় ব্যবস্থার পাশাপাশি মেট্রোতে ছিলেন চালক। রেল লাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের প্ল্যাটফর্মের উচ্চতা পরীক্ষা করা হয়। 2022 সালের ডিসেম্বরে এই অংশে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল চলবে 10 সেট ট্রেন। আগামী জুলাইয়ের মধ্যেই 24 সেট মেট্রো দেশে এসে পৌঁছবে। একটা ট্রেনে যতজন মানুষ উঠবে একদম পিক আওয়ারে, সেই মানুষের লোড কত, ট্রেনের ভিতরে সেই লোড দিয়ে দেখেছি যে এটা প্ল্যাটফর্মের সমান হয় কিনা। এই যে বলতেছি যে পারফরমেন্স টেস্ট, ইন্টিগ্রেটেড টেস্ট, এইগুলির ভিতরে সব টেস্টগুলো করা হবে, হাজারো টেস্ট। এই অংশে আমরা সর্বোচ্চ 10টা ট্রেন ব্যবহার করব। যখন কমলাপুর যাবে তখন আমরা 20টা ট্রেন ব্যবহার করব। 4টা ট্রেন সবসময় স্ট্যান্ড বাই থাকবে। বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে 12 লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা হস্তান্তর করেছে নরওয়ে, সুইজারল্যান্ড ও সুইডেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য সচিব লোকমান মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সাব্বির আহমেদ সরকারের পক্ষে রাষ্ট্রদূতদের কাছ থেকে এসব টিকা গ্রহণ করেন। এ সময় করোনা ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান 3 নর্ডিক রাষ্ট্রদূত। স্বাস্থ্য সচিব এ সময় জানান, ডিসেম্বরের মধ্যে দেশের 50% মানুষ করোনার টিকা পাবে। গত 24 ঘন্টায় করোনায় দেশে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 28,028 জন। 24 ঘন্টায় 329 জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 1.52%। নমুনা পরীক্ষা হয়েছে 21,612টি। এ পর্যন্ত শনাক্ত 15,79,325 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 288 জন। মোট সুস্থ 15,44,150 জন। দীর্ঘ 4 বছরের প্রতীক্ষার অবসান হলো তুষার সুস্মিতা দম্পতির। ভালোবেসে হরিজন সম্প্রদায়ের তুষার 2017 সালে মালাবদন করেন ব্রাহ্মণ মেয়ে সুস্মিতার সাথে। এই বিয়ে মেনে নেয়নি কনে পক্ষ। তাদের দেওয়া অপহরণ মামলায় 14 বছরের জেল হয় তুষারের। উচ্চ আদালত সেই রায় বাতিল করে বেকসুর খালাস দেন তুষারকে। আইনজীবীরা জানান, জাতপাতের ভেদাভেদ দূর করতে এই রায় মাইলফলক হয়ে থাকবে। 3 বছরের একমাত্র সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সবার কাছে আশীর্বাদ চেয়েছেন তুষার সুস্মিতা দম্পতি। আমরা চাই জীবনের সামনের পথ হাসি মুখে রমজান আমরা কাটাতে পারি। আমাদের আইনজীবী আমাদের অনেক সাপোর্ট করেছে, বিনা পারিশ্রমিকে উনি এটা আমাদের তো যেহেতু এখানে একটি উঁচু জাত এবং নিচু জাতের ব্যাপার রয়েছে, সেই জন্য এটি প্রকৃত অর্থে পরিবারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়নি। আদালত মন্তব্য করেছেন, এই ধরনের ঘটনা যেন আরও কারো জীবনে ভবিষ্যতে না হয়। আগামী 2 দিন 2 সন্তানকে তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকোর কাছে রাখার অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন আপিল বিভাগ। জাপানি নাগরিক নাকানো এরিকো দম্পতির মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানিতে আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালত আরও বলেন, আগামী 15 ডিসেম্বর আপিল বিভাগে 2 সন্তানসহ জাপানি দম্পতিকে হাজির হতে হবে। আদালত উভয় পক্ষে শুনানি শেষে আদেশ দেবেন। এদিকে প্রধান বিচারপতি এ বিষয়ে বলেছেন, মা বাবা দুজনের সম্পর্কে বিষাক্ত মনোভাবের কারণে সন্তানের জীবন দুর্বিষহ করে তোলে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 64টি স্বল্প মূলধনী কোম্পানির মূলধন বাড়ানোর নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এসব কোম্পানিকে আগামী 30 জুনের মধ্যে পরিশোধিত মূলধন ন্যূনতম 30 কোটি টাকায় উন্নীত করতে হবে। পুঁজিবাজারে স্বল্প মূলধনী কোম্পানির শেয়ার নিয়ে বিভিন্ন সময় কারসাজি হওয়ার প্রেক্ষিতে এই ধরনের পদক্ষেপ নিয়েছে বিএসইসি। বর্তমানে নতুন তালিকাভুক্ত হতে যাওয়া কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন 30 কোটি টাকা এখন তালিকাভুক্ত সব কোম্পানির জন্য বাধ্যতামূলক করা হচ্ছে।
সবচেয়ে কম পরিশোধিত মূলধনী কোম্পানি হচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। সরকারি মালিকানাধীন এই কোম্পানির পরিশোধিত মূলধন মাত্র 1 কোটি টাকা। দীর্ঘদিন লোকসানে থাকা সাফার রিফ্যাক্টরিজের পরিশোধিত মূলধন 1,40,00,000 টাকা। 5 কোটি টাকার নিচে থাকা স্বল্প মূলধনী কোম্পানির তালিকায় রয়েছে লিব্রেন ফিউশন, সোনালিয়াস ইন্ডাস্ট্রিজ, ফার্মা এইডস, জেমিনি সিফুড, রেকিট বেনকিসার। রাশিয়ার বিরুদ্ধে একাত্তা হলো শিল্পোন্নত দেশগুলোর জোট G7। শনিবার লিভারপুলে বৈঠকে বসেন সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। তাদের আলোচনায় গুরুত্ব পায় ইউক্রেন ইস্যু। জানান ইউরোপীয় সদস্যের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় একজোট হয়ে কাজ করবে জোট। পররাষ্ট্রমন্ত্রীরা হুমকি দেন রাশিয়া প্রতিবেশীর ওপর কোনো ধরনের আগ্রাসন চালালে গুনতে হবে চড়া মূল্য। মুখোমুখিও হতে পারে আজ অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো শাস্তির। অভিযোগ ওঠে সীমান্তে লাখো সেনা মোতায়েন করেছে মস্কো। G7 সম্মেলনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইউক্রেন। সেখানে রাশিয়া বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আমরা সদা সতর্ক। রাশিয়া কোনো আগ্রাসন চালালে গুনতে হবে চড়া মূল্য। দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও দেয়া হতে পারে। ভারতের কর্ণাটকে হয়ে গেল ঐতিহ্যবাহী মহিষের দৌড় প্রতিযোগিতা। শনিবার রাজ্যের বাঙ্গালোর শহরেও আয়োজিত হয় আকর্ষণীয় এই প্রতিযোগিতা। স্থানীয়ভাবে এটি কাম্বালা নামে পরিচিত। মূলত নভেম্বরে ফসল কাটার পর থেকে শুরু করে এপ্রিলে বীজ বপনের আগ পর্যন্ত অঞ্চলটির বিভিন্ন জায়গায় চলে প্রতিযোগিতাটি। সাধারণত ভেজা ধান খেতে হয় এই রেস। এবছর ঐতিহ্যবাহী আয়োজনে অংশ নেয় অন্তত 200 জোড়া মহিষ। এর আগে মহিষ দৌড়ের এই খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, তবে 2017 সালে তুলে নেওয়া হয় সেই নিষেধাজ্ঞা। আমাদের কাছে এটা একটা উৎসব। প্রতি বছর এখানে মহিষের দৌড় দেখতে আসি, ভীষণ ভালো লাগে। এখানকার বড় আয়োজনগুলোর একটি এটি। বিপিএল এর নতুন আসরের জন্য ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলীকে দলে ভিড়িয়েছে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে 2013 সালে দুরন্ত রাজশাহীর হয়ে বিপিএল মাতিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার। যদিও বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট এখন অনুষ্ঠিত হয়নি, তবে এরই মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ভিড়িয়েছে সাব্বির প্লেসি এবং সুনীল নারিনের মতো তারকা ক্রিকেটারদের। এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকেও দলে ফেরানোর পরিকল্পনায় আছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে 2020 সালে হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের সর্বশেষ আসর। ভারতীয় ক্রিকেট বোর্ডের অধিনায়ক বদলের সিদ্ধান্ত দলের নেতিবাচক প্রভাব ফেলতে পারে আশঙ্কা অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগের। এই সিদ্ধান্ত দলে বিভাজন তৈরি করতে পারে বলে মত এই অজির। সবকিছু ভুলে ক্রিকেটারদের নিজ দায়িত্বে মনোনিবেশ করার আহ্বান জানান হক। বলেন, ড্রেসিং রুমের ঐক্য থাকলেই ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। এদিকে বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে ভারতের অধিনায়ক করায় ক্রিকেট বিশ্বে চলছে নানা আলোচনা সমালোচনা। সেই সাথে চলছে বিশেষজ্ঞদের বিভিন্ন যুক্তি তর্ক পর্ব। পাকিস্তান সফরে এসে করোনা আক্রান্ত হয়েছে উইন্ডিজের 3 ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের 1 সদস্য। ক্রিকেট উইন্ডিজ নিশ্চিত করেছে করাচি পৌঁছে পিসিআর টেস্টে দলের মোট 4 সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবর। কোভিড আক্রান্ত 3 ক্রিকেটার হলেন বাঁহাতি পেসার শেলডন কট্রেল, স্পিনিং অলরাউন্ডার রোস্টন চেস ও কাইল মায়ার্স। টিম ম্যানেজমেন্টের করোনা আক্রান্ত সদস্য কোচিং স্টাফের অংশ নন বলে জানানো হয়েছে এক বিবৃতিতে। 3 ক্রিকেটারই নিয়েছেন করোনার ভ্যাকসিন এবং তাদের শরীরে কোনো উপসর্গ নেই। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ মিস করবেন এই ক্রিকেটাররা। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কারণেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। কক্সবাজারে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার রাতে মুজিব বর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাইক্লিং শোভাযাত্রা সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এই সাইক্লিং শোভাযাত্রার আয়োজন করে আনসার বাহিনী। 12 দিন আগে 26 জন আনসার সদস্য পঞ্চগড় থেকে যাত্রা শুরু করে 1050 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোববার পৌঁছায় কক্সবাজারে। সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার আনসার বাহিনীকে যুগোপযোগী করে শক্তিশালী বাহিনীতে পরিণত করেছে। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল মিজানুর রহমান শামীম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রায়শই বলে থাকেন যে আমি কিন্তু বঙ্গবন্ধু যেগুলি করে গিয়েছিলেন, করতে চেয়েছিলেন, যে তিনি প্রোগ্রাম দিয়েছিলেন, প্ল্যান করেছিলেন, সেটাই আমি ফলো করছি। সেটাই ফলো করছি বলেই আজকে আমরা আজকে একটা জায়গায় চলে আসছি। বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। টাঙ্গাইল 7 আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম। রোববার রাজধানীর বনানীর দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। জাতীয় পার্টি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই আসনে টানা 4 বারের সংসদ সদস্য একাব্বর হোসেন গত 16 নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শূন্য ওই আসনে আগামী 16 জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাঙামাটিতে গাঁজা চাষ করার অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। কর্মকর্তারা জানান, রাঙামাটির দেবাছড়ি এলাকার গহীন অরণ্যে 3.5 একর জমিতে গাঁজা চাষ করে ওই ব্যবসায়ী। পরে সন্ধান পেয়ে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও র্যাব। অভিযান শেষে পুড়িয়ে দেওয়া হয় গাঁজার ক্ষেত। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল M.A. ইউসুফ জানান, এই ক্ষেতে উৎপাদিত গাঁজার মূল্য প্রায় 5 কোটি টাকা। গাঁজা চাষে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। নেপথ্যে কারা রয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান। প্রধান অতিথি হিসেবে আলোচনা সভার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন ডিপিডিসি চেয়ারম্যান হাবিবুর রহমান। দেশে বিদ্যুৎ খাতের নানা অর্জন তুলে ধরেন বক্তারা। তারা বলেন, দেশ এখন বিদ্যুৎ খাতে স্বয়ংসম্পূর্ণ। ডিজিটাল বাংলাদেশ এখন আর কেবল স্বপ্ন নয়, বরং বাস্তবতা বলেও মন্তব্য করেন তারা। রাজশাহীর পুঠিয়ায় পরিবহন শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় বরখাস্ত ওসি শাকিল উদ্দিনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় রোববার সকালে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসাম্মদ ইসমত আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাইকোর্টের নির্দেশ মতে এর আগে গত 8 ডিসেম্বর সকালে শাকিল আদালতে আত্মসমর্পণ করেন। আইনজীবীর মাধ্যমে জামিনও চান, তবে মামলার মূল নথি না থাকায় আবেদনের শুনানি হয়নি। আদালত তাকে আবার আজ আদালতে হাজির হতে বলেছিলেন। সেই অনুযায়ী তিনি আদালতে উপস্থিত হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করা হয় DU100 কনসার্ট। উক্ত কনসার্টে জড়ো হয় হাজারো সাবেক ও বর্তমান শিক্ষার্থী। আপেক্ষিক, সহজিয়া, কৃষ্ণপক্ষ, তীরন্দাজ, মেহেরিন, আরফেজ ও নগরবল জেমসের মতো বিখ্যাত ব্যান্ড দল এতে গান পরিবেশন করে। সময়ের সাথে পাল্লা দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ। আপেক্ষিক, সহজিয়া, কৃষ্ণপক্ষ এবং দলগুলো একে একে তাদের যে গান, সেই গানের সঙ্গে গলা মেলায় হাজারো শিক্ষার্থী। নীলফামারীর ডোমারে শীতার্ত মানুষের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে নুরুল ইসলাম ফাউন্ডেশন। রোববার দুপুরে ডোমার ইউনিয়নের চিলাই দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় 250 কম্বল। এর আগে সকালে সোনারায় ইউনিয়নের খতমে নবীয়ত মাদানীনগর মাদ্রাসা প্রাঙ্গণে দুস্থ শিক্ষার্থীদের দেওয়া হয় 250 কম্বল। পরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক তোফায়েল গাজালি, ফাউন্ডেশনের কর্মকর্তা সোহাইল আহমদ, নিজামুদ্দিন আল আদনান, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মিজান সহ স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা। শীতের কারণে মনে করতে কম্বল পাইছি, আল্লাহর রহমতে শীতকাল থাকি যাবে। আমি হাফেজি মাদ্রাসায় পড়ি, আমাকে এই কম্বল পাওয়ার পরে খুব ভালো লাগলো। শিক্ষা, শান্তি, সেবা ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে নুরুল ইসলাম ফাউন্ডেশন। নুরুল ইসলাম ফাউন্ডেশন যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম সাহেবের স্মরণে প্রতিষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ে এতিম ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার 51 হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এই আয়োজনে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দিনাজপুরেও নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের বায়তুল আমান জামে মসজিদ চত্বরে দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক তোফায়েল আলম। এই সময় বক্তারা বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমৃত্যু দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন। পরে নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশের প্রথম ব্রেইন কম্পিউটার ইন্টারফেস BCI গবেষণাগার উদ্বোধন করা হয়েছে।
রোববার ইউআইইউ ক্যাম্পাসে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস BCI গবেষণাগার স্থাপন সময়ের দাবি ছিল। চতুর্থ শিল্প বিপ্লব ও প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রে এই ল্যাব বিশেষ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, মেডিকেল বিশেষজ্ঞ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ভারতে মোট 36 জনের শরীরে মিলল ওমিক্রন। রোববারও অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড় ও কর্ণাটকে 3 জনের নমুনা পরীক্ষায় মেলে করোনার নতুন ভ্যারিয়েন্ট। নভেম্বরের 22 তারিখ ইতালি থেকে দেশে ফেরা 20 বছর বয়সী এক যুবকের করোনা শনাক্ত হয়। পরে জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে নিশ্চিত হয় তার ওমিক্রন। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। এদিকে অন্ধ্রপ্রদেশে শনাক্ত হওয়া ব্যক্তি কিছুদিন আগেই আয়ারল্যান্ড থেকে ফিরেছেন। কর্ণাটকে 3য় দফায় মিলল করোনার নতুন ভ্যারিয়েন্টের উপস্থিতি। রাজশাহীতে ক্লেমন টি20 ক্রিকেট টুর্নামেন্টের 12তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয় স্পোর্টস। রাজশাহীর মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুক্তিসংঘকে 7 উইকেটে হারিয়ে বিজয়ী হয় হৃদয় স্পোর্টস। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সভাপতি মিসেস রুনা লায়লা। এ সময় উপস্থিত ছিলেন ক্লেমন ক্রিকেট একাডেমি রাজশাহীর পরিচালক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নীলফামারীতে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল মাদক বিরোধী প্রীতি ভলিবল টুর্নামেন্ট, যেখানে নীলফামারী একাদশকে 2-0 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দপুর একাদশ। আর এই প্রতিযোগিতার আয়োজন করে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রিয়াজ হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আলম জানান, 6 জনের সাক্ষ্যের ভিত্তিতে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিয়াজ হোসেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বুখাইতলা এলাকার আজমল খলিফার ছেলে। 2014 সালের 9 জানুয়ারি পতেঙ্গা থানার খালপাড় এলাকায় খুন হন রিয়াজের স্ত্রী রুমা বেগম। এই ঘটনায় নিহতের বাবা সিরাজুল হক বাদী হয়ে মামলা করেন। যুক্তিসঙ্গত সকল সন্দেহের ঊর্ধ্বে মামলা প্রমাণ করতে পেরেছি দাবি করে যুক্তিতর্ক পেশের পর মাননীয় ট্রাইব্যুনাল আজকে ওই 11 ক ধারাতে 2000 সালে নারী ও শিশু নির্যাতন ক ধারাতে মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। র্যাবের সাবেক ও বর্তমান 6 কর্মকর্তার ইস্যুটি এখন জাতীয় ইস্যু, তাই এটির সমাধানে সর্বদলীয় সংলাপ আয়োজন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। দুপুরে রাজধানীর এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান নূর। তিনি বলেন, দেশে মানবাধিকার, গণতন্ত্র কোনো কিছুই নেই, সেটার প্রমাণ র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। যে সকল কর্মকর্তার কারণে দেশের ভাবমূর্তি ও বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে স্বাধীন কমিশন গঠনের দাবিও করেন নুরুল হক নূর। রাজনৈতিক দল এবং সচেতন নাগরিক হিসেবে আমাদের দেশে মানবাধিকার থাকতো, ভিন্ন মত এবং বিরোধীদের রাজনৈতিক করার পরিবেশ থাকতো, তাহলে তো আমরা সবাই মিলে ডিফেন্স করতাম যে আমেরিকার স্টেটমেন্ট ফলস। কিন্তু আমরা তো দেখতেছি যে এখানে এটার বাস্তবতা রয়েছে। যেহেতু তারা সরকারে আছে, ভোট ছাড়া থাকুক আর ভোট নিয়েই থাকুক, এখন তাদের দায়িত্ব হচ্ছে যে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করা এবং এর প্রতিকার কিভাবে করা যায় সেজন্য একটা সর্বদলীয় সংলাপের আয়োজন করা। শতবর্ষের আলোয় ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যানারে 100 বছর পূর্তিতে বিজয় র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে কলাভবনের সামনে থেকে শুরু হয়ে র্যালি শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা র্যালিতে অংশ নেন। জাতীয় সঙ্গীত এবং বিশ্ববিদ্যালয়ের থিম সং-এর মধ্য দিয়ে র্যালি শেষ হয়। এ সময় উপাচার্য ডক্টর আখতারুজ্জামান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পাশাপাশি মৌলিক গবেষণায় গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। মানবতার জয়গান সেটি এখানে প্রস্ফুটিত হবে, অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ সেটি বিকশিত হবে। কিন্তু এই বিকশনের ফলে এর পাশাপাশি আমরা গুরুত্ব আরোপ করব মৌলিক গবেষণা এবং উদ্ভাবনী শক্তির উপরে, এবং সেটি আমাদেরকে মূলত চতুর্থ শিল্প বিপ্লবের যে সুবিধাসমূহ, তার যে চ্যালেঞ্জসমূহ এবং তার যে অপরচুনিটিস, সেগুলোকে আমরা ব্যবহার করে।
দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটের সব ধরনের দেশীয় কাপড় মিলবে অনলাইনে। খুচরা কাপড় বিক্রেতাদের সুবিধার্থে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কাপড়পট্টি.com নামে এই অনলাইন হাট। দুপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন কাপড়পট্টি.com এর সিইও মোহাম্মদ আল মামুন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত দেশের পাইকারি কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাটে বেচা কেনা হয় সপ্তাহে নির্দিষ্ট 2 দিন। এতে দেশের নানা প্রান্তের পাইকারি ক্রেতাদের ভোগান্তি পোহাতে হয়। এই ভোগান্তি কমাতেই অনলাইন হাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শেষ হলো ওয়ালটন স্মার্ট ফ্রিজ স্মার্ট মেকার শীর্ষক ভিডিও নির্মাণ প্রতিযোগিতা সিজন 2। ওয়ালটন রেফ্রিজারেটর আয়োজিত এই স্মার্ট ভিডিও কন্টেন্ট চূড়ান্ত পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সেরা 3 বিজয়ী যথাক্রমে 3, 2 ও 1 লাখ টাকা করে পুরস্কার পেয়েছেন। সেরা 3 জন বিজয়ী হলেন টিম ফাল্কন, আলম মোর্শেদ ও মেজবা কামাল। চূড়ান্ত পর্বের অন্য 7 প্রতিযোগী ওয়ালটন রেফ্রিজারেটর সৌজন্যে পুরস্কৃত করা হয়। অষ্টমবারের মতো আয়োজন করা হলো ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ISBর কর্পোরেট গভর্নেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2020। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয়। ইনস্টিটিউটে নির্ধারিত মানদণ্ডের উপর ভিত্তি করে 40টি কোম্পানিকে তাদের সর্বোচ্চ কর্পোরেট গভর্নেন্সের জন্য এই অনুষ্ঠানে স্বীকৃতি দেওয়া হয়। 2020 সালে এই প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক ব্যবস্থাপনায় কতটা কর্পোরেট ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রেখেছে তার প্রেক্ষিতে কোম্পানিগুলোকে মূল্যায়ন করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাথে ঋণ চুক্তির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে আর্জেন্টিনায়। বামপন্থী দলগুলোর ডাকে সাড়া দিয়ে শনিবার রাজধানী বুয়েনোস আয়ার্সের রাজপথে নামেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের দাবি, ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে জনগণের ওপর। ঋণ শোধের পর্যাপ্ত সম্পদ বা পরিস্থিতি নেই বলেও তাদের দাবি। গত সপ্তাহে IMF এর সাথে আলোচনায় ওয়াশিংটন যায় দেশটির অর্থ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। আন্তর্জাতিক ঋণ দানকারী সংস্থাটির সাথে নতুন চুক্তির লক্ষ্য তাদের। পার্থের পরিবর্তে হোবার্টে অনুষ্ঠিত হবে অ্যাশেজের 5ম টেস্ট। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে করোনার কঠোর স্বাস্থ্যবিধির কারণে পার্থ থেকে সরিয়ে নেওয়া হয় 5ম টেস্টটি। ফলে প্রথমবারের মতো হোবার্টের বেলরিভ ওভালে অনুষ্ঠিত হবে দিবারাত্রির টেস্ট ম্যাচ। 2016 সালের পর এই প্রথমবার হোবার্টকে টেস্ট আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে। সিরিজে অ্যাডিলেড ওভাল টেস্টের পর এটি হবে দ্বিতীয় দিবারাত্রির ম্যাচ। 2019 বিশ্বকাপের সময় ভারতের দল গঠনে রবি শাস্ত্রীর কোনো মতামত নেওয়া হয়নি। সম্প্রতি এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সদ্য বিদায়ী কোচ। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ইংল্যান্ড বিশ্বকাপের যাত্রা শেষ হয় ভারতের। রবি শাস্ত্রী দাবি করেন, BCCI এর কিছু কর্মকর্তা তার কোচ হওয়া তা মেনে নিতে পারেননি, যে কারণে দলের বস হয়েও আড়ালে থেকেছে তার মতামত। 2019 বিশ্বকাপে ভারতের 3 উইকেট কিপার দলে নেয় এর সমালোচনা করে শাস্ত্রী বলেন, এক দলে 3 উইকেট কিপার রাখার কোনো যৌক্তিকতা নেই, বরং তার বদলে আম্বাতি রাইডু কিংবা শ্রেয়াস আইয়ারকে নেয়ার পক্ষপাতী ছিলেন তিনি। ক্যামেরুন ফুটবল ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক ফুটবলার স্যামুয়েল ইতো। 3 বছর আগে অবসর নেয় এই খেলোয়াড় এতদিন ফুটবলের সঙ্গেই ছিলেন। গত 3 বছর ধরে আফ্রিকান ফুটবলে ফিফার বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন তিনি। শনিবার দিনব্যাপী নির্বাচনের পর ক্যামেরুন ফুটবলের নতুন কর্তা হিসেবে ইতোর নাম ঘোষণা করা হয়। এই পদটির জন্য মোট 7 জন প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের দিন সকালে 5 প্রার্থী সরে দাঁড়ান। পরে সদ্য সাবেক সভাপতি সেইদু এমবোম্বো নিউয়ার এবং স্যামুয়েল ইতোর মধ্যে লড়াই হয়। সব মিলিয়ে 43 ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন স্যামুয়েল ইতো। ডিয়েগো ম্যারাডোনার চুরি হয়ে যাওয়া ঘড়ি উদ্ধার হয়েছে ভারত থেকে। শনিবার সকালে বাংলাদেশি টাকার প্রায় 23 লাখ দামের ঘড়িটি উদ্ধার হয়েছে ভারতের আসাম থেকে। ঘড়িটি ছিল হাবলট ব্র্যান্ডের। দুবাই থেকে চুরি হয়ে যাওয়া ঘড়িটি পাওয়া গেছে ওয়াজিদ নামের এক ব্যক্তির কাছ থেকে, যিনি ছিলেন দুবাইয়ের একটি প্রতিষ্ঠানের এক নিরাপত্তা রক্ষী। তিনিই সেটি চুরি করে পালিয়ে এসেছেন ভারতের আসামে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা এক টুইটে জানান, আন্তর্জাতিক সাহায্য নিয়ে আসাম ও দুবাই পুলিশ যৌথভাবে হাবলট ব্র্যান্ডের এই ঘড়িটি উদ্ধার করে। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।